নীল আইল্যান্ড থেকে গুড মর্নিং। আজকে তারিখ হচ্ছে 15ই মার্চ 2024। এখন সময় হচ্ছে 8:45। আমাদের এখান থেকে চেক আউট হয়ে গেছে, আমরা রুম ছেড়ে এখন রিসেপশনে বসে আছি। ক্যাবকে ইনফর্ম করা হয়েছে, ক্যাব অন দ্য ওয়ে আসছে। আমরা এখান থেকে সোজা যাব এখন ভরতপুর বিচ। সেটা আমাদের কালকে দেখা হয়নি, আজকে সেটা ভিজিট করব, করে সেখানে কিছুক্ষণ থাকবো, থেকে আমরা চলে যাব হচ্ছে নীল জেটিতে, নীল আইল্যান্ডের যে জেটি সেখান থেকে আমাদের 10:45-এ নটিকার ক্রুজ আছে ডিরেক্ট পোর্ট ব্লেয়ারের জন্য। আমরা এখানে সকালবেলা উঠলাম, উঠে ব্রেকফাস্ট বাফেতে ছিল, ব্রেড, জ্যাম, পুরি, সবজি সব কিছু দিয়ে পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন এই আশপাশের রাস্তাটা আমি একটু নিজে ঘুরে দেখছি। শান্তি বসে আছে ভেতরে, তো রোদ এখনও সেভাবে তেজ হয়নি, হালকা। ভরতপুর বিচটা ভালো করে দেখে নিই হালকা রোদে, তারপর আমরা এখান থেকে বোট করব হচ্ছে আমাদের আজকের শেষ ক্রুজ, যেটা আমাদের নিয়ে যাবে পোর্ট ব্লেয়ারে। গাড়িতে করে এসে ভরতপুর বিচে নামলাম, বিচে নয় মানে কিছুটা আগে নেমেছি, হেঁটে যাচ্ছি বিচ অবধি। এখন সময় 9টা, ঠিক 10 মিনিট মতো লাগলো। এখান থেকে আমরা 10টার মধ্যে জেটির সামনে চলে যাব, কারণ 10:15-20-তে বোর্ডিং শুরু হয়ে যাবে নটিকার জন্য। 10:45-এ ক্রুজ ছেড়ে যাবে পোর্ট থেকে। আর এখান থেকে জেটি দেখা যাচ্ছে একদম হাত ছোঁয়া দূরত্বে, তাই চিন্তা নেই, আমরা এখান থেকে হেঁটেই জেটি অবধি চলে যাবো। আর আমাদের যে বড় লাগেজগুলো আছে সেগুলো গাড়ি ডিরেক্ট ওখানে ট্রান্সফার করে দেবে। আপাতত আপনারা বিচটা এনজয় করুন। এই ভরতপুর বিচেও কিন্তু আপনারা নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটি করে থাকতে পারেন। এই বিচে আপনারা স্পিড বোট রাইড, গ্লাস বটম বোট, এছাড়াও স্কুবা ডাইভিং, স্নরকেলিং সব রকমের ওয়াটার অ্যাক্টিভিটির অপশানই পেয়ে যাবেন। প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই বিচে আপনি প্রবেশ করতে পারবেন। এগুলো দেখছেন, এইগুলোই হচ্ছে সব ঠেস মূল, মেন কাণ্ডটাকে আশপাশ দিয়ে ঠেস দিয়ে রেখেছে, তাই এগুলোকে বলে ঠেস মূল। ভরতপুর বিচ, আমরা ওই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম কিছুটা, সামনে আরও কিছুটা যাওয়া যায়, যাবো। তবে এখানটা এত ছায়া আর গাছের ঠান্ডা রয়েছে, হাওয়া দিচ্ছে, দুর্দান্ত লাগছে। নীল আইল্যান্ডে আমাদের আর আধ ঘন্টা থেকে 40 মিনিট থাকা, তারপর আবার এখান থেকে পোর্ট ব্লেয়ার ব্যাক। এই বিচটি আপনারা দুভাবে ঘুরে দেখতে পারেন। যেদিন আপনারা নীল আইল্যান্ডে এসে পৌঁছবেন সেদিন জেটি থেকে বেরিয়ে হোটেলে যাওয়ার আগেই এই বিচটি দেখে নিতে পারেন, অথবা যেদিন আপনারা নীল আইল্যান্ড থেকে ফেরত যাবেন সেদিনকে জেটিতে এসে ক্রুজ ধরার আগে এই বিচটি ঘুরে দেখে নিন, কারণ এই বিচটি নীল জেটির একেবারে পাশেই। ঘোরা শেষ হলো, এখন 9:56-57 বাজে। 10টার মধ্যে আমাদের জেটিতে চলে যেতে হবে, এই সামনেই পোর্ট। তো ফিরে যাচ্ছি, নীলকে বাই বাই বলার সময় চলে এসছে। 10:45-এ আমাদের ক্রুজ ছেড়ে যাবে, আর 10:20-25 থেকে বোর্ডিং শুরু হয়ে যাবে। তার আগে চেক ইন করাতে হবে আবার, আইডি কার্ড দেখিয়ে। সমস্ত প্রসিডিওর আমি বলে দেবো আবার আলাদা করে। ঠিক আগের বারের মতোই আমাদের আধার কার্ড এবং টিকিট দেখিয়ে আমাদের ক্রুজের চেক ইন কমপ্লিট করে নিলাম। তারপর এগিয়ে চললাম জেটিতে দাঁড়িয়ে থাকা আমাদের নটিকা ক্রুজের দিকে, এবং আমরা বোট করে উঠে পড়লাম আমাদের ক্রুজে, যা পৌঁছে দেবে পোর্ট ব্লেয়ার। নীল আইল্যান্ড থেকে জেটি পেছনে রেখে চলে যাচ্ছে, আমরা পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম ফাইনালি। আর আমাদের এই আন্দামান ট্রিপের লাস্ট ক্রুজ এটাই। নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত পৌঁছতে এই ক্রুজ সময় নেয় মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো। আমাদের সেদিনকার প্ল্যান ছিল পোর্ট ব্লেয়ারে ফিরে এসে দুপুরে লাঞ্চ করে চিড়িয়া টাপুর উদ্দেশ্যে বেরিয়ে পড়া। আমরা এই জাস্ট এসে আবার পোর্ট ব্লেয়ারের আমাদের হোটেলে পৌঁছলাম। যে হোটেলে আমরা ছিলাম, আমি বলেইছিলাম ওটাতেই আসবো, ভিনটেজ হোটেল, সেই হোটেলেই আবার এসে পৌঁছেছি। এখন টাইম হচ্ছে 12:45। আমাদের আবার এখান থেকে বেরোনো আছে 3টের সময়। আমরা যাব চিড়িয়া টাপু, ক্যাব চলে আসবে হোটেলে, সেখান থেকে চিড়িয়া টাপু ভিজিট করতে যাব। তো উই হ্যাভ এনাফ টাইম। আমার স্নান করা বাকি আছে, আমি এখানেই স্নান করব।
আর আমার হয়ে গেছে। ও স্নান ফান করে রেডি হয়েই একেবারে এসেছিল। আর লাঞ্চটা করতে হবে, এবার লাঞ্চটা এখানে করবো না বাইরে মিলন রেস্টুরেন্টে যেখানে আগের বার করেছিলাম সেখানে করব, সেটা ডিসাইড করে নিই একটু কথা বলে। আর বাই দ্য ওয়ে আমাদের আগের যখন ছিলাম 11-12-এ তখন আমাদের 402 নম্বর রুম ছিল, বাট আজকেরটা হয়ে গেছে 404, মানে মেন গেট থেকে একটু ঢুকেই সামনে, ওটা একটু পিছনে ছিল, এটা ঢুকেই ডান হাতে দুটোই গ্রাউন্ড। হ্যাঁ, তবে এই রুমটা আমার বেটার লাগছে আগেরটার থেকে, মানে যে সাজানোটা ডেকোরেশনটা একটু অন্যরকম দেখাচ্ছি। দেখুন, দরজা দিয়ে ঢুকে সুইচ বোর্ড আছে, এখানে মিরর আছে, সেম ওখানেও যেমন ছিল একটা র্যাক মতো করা আছে ড্রেসিং টেবিল পারপাসে ইউজের জন্য। এখানে একটা কাবার্ড আছে, এখানে একটা সাইড টেবিল আছে, ওদিকেও একটা সাইড টেবিল আছে, দুপাশেই চার্জিং পোর্ট আছে, যেটা এই হোটেলের সব থেকে ভালো জিনিস। ওই নীল আইল্যান্ডের হোটেলে দুপাশে চার্জিং পোর্ট ছিল না। এদিকে টিভি রয়েছে, এসি রয়েছে, ফ্যান আছে, আর আগের রুমের মতো এখানেও ফল সিলিং আছে, দুপাশে দুটো লাইট আছে, এখানেও লাইট দেওয়া রয়েছে, ডাস্টবিন আছে, চেয়ার আছে, আর ওয়াশরুম সেম প্যাটার্নে, ঠিক আগের বার যেমন ছিল সেম। আর এখানে একটা নাইট লাইট দেওয়া রয়েছে, যেটা জেলে কখনোই শুইনি, কারণ এত কম আলো কিছুই দেখা যায় না। কাবার্ডের দুটো সেকশন রয়েছে, যথেষ্ট জায়গা, নিচে ট্রলি রাখা যাবে, আর ওপরে হ্যাঙ্গার দেওয়া রয়েছে যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আমরা ভালোভাবে পোর্ট ব্লেয়ার চলে এসেছি। এবার এই দুদিন, আজকে আর কালকে পোর্ট ব্লেয়ার, আজকে চিড়িয়াটাপু দেখে ফিরবো। সন্ধ্যেবেলা আমরা আশেপাশে একটু কিছু ঘুরে দেখার জন্য বেরোতে পারি, টুকটাক কিছু খাবো দাবো, আশেপাশে ঘুরে দেখবো। আর বাড়ির জন্য কেনাকাটিও হ্যাঁ, আছে টুকটাক, ওটা বাকি আছে। আর আজ রাতে 3:30-র সময়, মানে শেষ ভোরের দিকে আমাদের বেরোনো আছে, আমরা যাব বারাটাং। আর একটা মেইন অ্যাট্রাকশন আন্দামানে, হ্যাঁ, ওটার জন্য আমি ওয়েট করে আছি পুরো ট্রিপে, কারণ ওটা আমার কাছে বেশি এক্সাইটেড। বারাটাং যাব এবং সেখানে লাইমস্টোন কেভ আর মাড ভলক্যানোটা অবশ্যই দেখব। লাইমস্টোন কেভের যে বোট রাইডটা, সেটা আমাকে এক্সট্রা পে করে দিতে হবে, দেখি সামথিং 800-900 টাকা করে হয়তো পার হেড পড়ে, সেটা ওখানে পৌঁছে দেখি কীরকম কী ভাড়া। তো আপাতত এই, এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা করতে হবে, কারণ 3টের মধ্যে আবার রেডি থাকতে হবে, ক্যাব চলে আসবে চিড়িয়াটাপু যাওয়ার জন্য। আবার লাঞ্চের সময় দেখা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চ আমরা হোটেলে নিয়ে চলে এসেছি বাইরের ওই মিলন রেস্টুরেন্ট থেকে। এখানে মাটন রোগান জোস রয়েছে, ফিশ ফ্রাই মানে নর্মাল মাছ ভাজা, আর জিরা রাইস। 280 টাকা হচ্ছে মটন রোগান জোস, 120 টাকা এক প্লেট জিরা রাইস, আর দুটো মাছ ভাজা হচ্ছে 100 টাকা। এখন খেয়ে নিয়ে বেরোবো চিড়িয়াটাপুর উদ্দেশ্যে। আন্দামানের বার্ড আইল্যান্ড বা চিড়িয়াটাপু হল ম্যানগ্রোভ বনে সমৃদ্ধ একটি জায়গা, যেখানে অসংখ্য প্রজাতির পাখি রয়েছে। এই ইকো পার্ক দক্ষিণ আন্দামান দ্বীপের সবচেয়ে দক্ষিণ প্রান্তে অবস্থিত। পোর্ট ব্লেয়ার থেকে চিড়িয়াটাপু পর্যন্ত নিয়মিত বাস সার্ভিস রয়েছে। পাখি দেখার স্বর্গ ছাড়াও এই জায়গাটি তার পিকনিক স্পট, ট্রেকিং ট্রেল এবং গৌরবময় সূর্যাস্তের দৃশ্যের জন্য জনপ্রিয়। সূর্যাস্তের সময় এই বিচে এলে এখানে বঙ্গোপসাগরে অস্ত যাওয়া সূর্যের অসাধারণ মনোমোহিত দৃশ্য দেখে আপনি অবাক হতে পারেন। এছাড়াও এখানে একটি ছোট চিড়িয়াখানা বা বায়োলজিক্যাল পার্কও রয়েছে, কিন্তু সেদিন আমাদের পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় সেই বায়োলজিক্যাল পার্কটি বন্ধ হয়ে যায়, যার ফলে আমরা সেটি ঘুরে দেখতে পারিনি। শুধু সাক্ষী থেকেছিলাম এক অসাধারণ সুন্দর সূর্যাস্তের। পোর্ট ব্লেয়ার থেকে চিড়িয়াটাপু পর্যন্ত দূরত্ব মোটামুটি 28 থেকে 30 কিলোমিটার, যা পৌঁছতে সময় লেগে যাবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। চিড়িয়াটাপু এসে পৌঁছলাম, সানসেট পয়েন্ট। এখন বাজে 4:28, বাট মানে দুর্ভাগ্য যে এখানের যে বায়োলজিক্যাল পার্কটা সেটা 4টে অবধি খোলা থাকে, মনডে টু স্যাটারডে। কিন্তু এখন 4:26, 4:28 বাজে, তো এটা আমাদের দেখা হলো না। আমি ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিলাম যে কবে খোলা থাকে, কবে বন্ধ থাকে, টিকিটের কি প্রাইস আছে।
সব কিছু দেওয়া রইলো। আপনারা যারা আসবেন তারা মাথায় রাখবেন, চিড়িয়াটাপু এলে চেষ্টা করবেন 2-2:30-এর মধ্যে চলে আসার, তাতে এই চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারবেন। সে মোটামুটি পায়ের পাতা অবধি জলে নেমে পড়েছি। দুর্দান্ত লাগছে, অসাধারণ সানসেট হতে চলেছে। এটা কিন্তু মাস্ট ভিজিট, অবশ্যই আসবেন। গরম খুব একটা লাগছে না, হালকা রোদ এখন, আর জোরে হাওয়া দিচ্ছে। বেশি লোকজন নেই এখানে, আর আসার যে রাস্তাটা সেটা অসাধারণ অসাধারণ, দুর্দান্ত লোকেশন। এনজয় করুন, কিছু শর্টস দেখে নিন এই জায়গায়। সন্ধ্যে 6:30 নাগাদ চিড়িয়াটাপু দেখা হয়ে গেলে আমরা গাড়িতে করে ফিরে আসতে থাকি আবার পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেলে। সেদিন সন্ধেবেলা হোটেলে ফিরে বেশ কিছুটা তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়েছিলাম, কারণ সেদিন রাত্রিবেলা আমরা রওনা দিয়েছিলাম বারাটাঙের উদ্দেশ্যে। রাত্রি ঠিক 3টের সময় ড্রাইভার আমাদের হোটেল থেকে পিক আপ করে এগিয়ে চলে বারাটাঙের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ার থেকে বারাটাঙের দূরত্ব প্রায় 70 থেকে 80 কিলোমিটার। এই রাস্তা কভার করতে আমাদের সময় লেগেছিল প্রায় 45 থেকে 50 মিনিট। যদি কেউ মনে করেন প্রাইভেট ক্যাব বাদ দিয়ে বাসে করে আপনারা পোর্ট ব্লেয়ার থেকে বারাটাং পর্যন্ত যাবেন, তাহলে সেটাও করতে পারেন। পোর্ট ব্লেয়ারের আবেরডিন বাজার থেকে সকাল 5:30 থেকে সকাল 11টা পর্যন্ত বিভিন্ন বাস ছাড়ে বারাটাঙের উদ্দেশ্যে। বারাটাং যাত্রা করতে চাইলে কতগুলো কথা মাথায় রাখতে হবে। যেমন, আপনি যত তাড়াতাড়ি হোটেল থেকে বেরোতে পারবেন তত তাড়াতাড়ি আপনার গাড়ি গিয়ে পৌঁছবে বারাটাং চেকপোস্টে, এবং তত আপনি আগে থাকবেন। ঠিক ভোর 6টার সময় একটি কনভয় সেই চেকপোস্ট থেকে ছাড়া হয়। একদম প্রথমে থাকে একটি পুলিশের গাড়ি, ঠিক মাঝখানে আরেকটি, এবং সবার শেষে আরেকটি পুলিশের গাড়ি, এবং তার মাঝখানে 100 বা 150 যত গাড়ি থাকে সেগুলিকে কনভয় করে নিয়ে যাওয়া হয় বারাটাঙের জঙ্গলের মধ্যে দিয়ে। এই জঙ্গলটি হলো জারোয়া রিজার্ভ ফরেস্ট, এবং এই ফরেস্টের মধ্যেই আপনারা জারোয়াদেরকে দেখতে পারবেন যদি ভাগ্যে থাকে। ঠিক রাত্রি 3টের সময় বেরিয়ে গেছিলাম, ক্যাব চলে এসেছিলো, এটাই আমাদের ক্যাব। আমরা এসে এখন চেকপোস্টে ওয়েট করছি, এখন বাজে 3:45, 45 মিনিটসে দাদা চালিয়ে নিয়ে চলে এসছে। দুর্দান্ত একটা রাস্তা, আপনারা দেখলেন, যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি, কারণ অন্ধকার, পুরো রাত এখন। তো দাঁড়িয়ে রয়েছি, এই চেকপোস্টটা ঠিক ভোর 6টার সময় ওপেন হবে, নিয়ে এপাশ থেকে গাড়ি ছাড়া শুরু হবে। তারপর 48 কিলোমিটার্সের একটা প্যাচ আছে, যেটাতে মানে যে রাস্তাটায় কোনোভাবেই গাড়ি দাঁড় করানো বা গাড়ি থেকে নামা, ছবি তোলা সব কিছুই নিষিদ্ধ। এখন পরের পর পিছনে এসে গাড়ি লাইন দেবে, গাড়ি আসছে। তো এই চেকপোস্টটা 6টার সময় ওপেন হওয়ার পর সব গাড়িগুলো এপাশ থেকে ওপাশে যাবে। এখানে এন্ট্রির জন্য কিন্তু যে যাচ্ছেন তাদের কিছু ডিটেলস এখানে দিতে হয়, যেমন আধার কার্ড শো করতে হবে। যদি সবার আধার কার্ড একদম হার্ড কপি সাথে না থাকে তাহলে সফট কপি দেখালেও, ফোনে দেখালেও হবে, বাট যে কোনো একজনের হার্ড কপি কিন্তু এখানে অনেক সময় চায়, তাই সেটা মাথায় রাখবেন। আমার সাজেশন হচ্ছে সবাই হার্ড কপি, অরিজিনাল হার্ড কপি আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ, আধার কার্ডটাই এখানে চলে, আধার কার্ডটা নিয়ে আসবেন সবাই সাথে, অরিজিনাল আধার কার্ড। তো এই হচ্ছে কিছুটা লোকেশন। সামনে চেকপোস্ট, পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঠিক ভোর 6টায় এটা খুলবে। তো এখন 2 ঘন্টার একটা লং ওয়েট রয়েছে, আমরা এখানেই থাকবো, গাড়িতে কিছুক্ষণ রেস্ট নেবো, দেন যেমন এগোবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত একটা জার্নি হতে চলেছে, আমি এক্সাইটেড 48 কিলোমিটার্সের প্যাচটা নিয়ে।
দেখা যাক কেমন যায় জার্নি। এখানে কিন্তু চেকপোস্ট পেরোনোর আগে একটা টয়লেটও রয়েছে, যেটা আপনারা ইউজ করে যেতে পারেন এখান দিয়ে ক্রস করার আগে। হচ্ছে সকাল 5:17, এখনও দাঁড়িয়ে আছি। এটাই আমাদের ক্যাব। গেট খুলতে এখনও আরও 43 মিনিট দেরি আছে। তো আধার কার্ড আমার ড্রাইভারকে দেওয়া আছে, তো ওখানে কিছু ফর্মে ডিটেলস ফিল করতে হবে, যেমন আপনার নাম, ঠিকানা, সব কিছু, কতজন যাচ্ছেন, সেইগুলো করে আমরা চেকপোস্ট ক্রস করব। চেকপোস্টে পৌঁছে চেকপোস্ট ক্রস করে অলরেডি ক্রুজে উঠে পড়েছি। এখান থেকে ছেড়ে দিল, বাস গাড়ি সমেত সবাই আমরা ওপারে যাচ্ছি। লোকেশন দুর্দান্ত। নামলাম এখানকার জেটিতে, দেন লাইফ জ্যাকেট পরে আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদের বোটের টিকিট কেটে দিয়েছেন, আমরা টাকা ওনাকে দিয়ে দিয়েছিলাম। তো এই সামনের গ্রিন কালারের বোটটা আমাদের বোট, এখান থেকে লাইমস্টোন কেভ আমরা এই বোটে করেই যাব। এই বোটের ক্যাপাসিটি হচ্ছে 10 জন, আর পার পারসন ফেয়ার হচ্ছে 900 করে, মানে যাওয়া আর আসা। ওখানে নামার পর মোটামুটি 1.5 কিলোমিটার্সের মতো একটা হাঁটা রয়েছে, ওয়াকিং ডিস্টেন্স রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে। সেটা আমাদের গাইডের সাথে যেতে হবে, গাইড কিন্তু এই বোটেই যাবে। তো আপনারা যারা আসছেন তারা যে গাড়িতে আসছেন বারাটাং পর্যন্ত, মানে ওই জেটি পর্যন্ত, সেই ড্রাইভারকে দিয়েও আপনারা টিকিট কাটিয়ে নিতে পারেন, তাতে আপনাদের হেল্প হবে। এবং আমরা যেহেতু ক্রুজের সামনে ছিলাম, একদম বেরিয়ে ফার্স্ট চলে এসেছি, তাই আমাদের বোট ছাড়বেও আগে যদি ফুল হয়ে যায়। তো 10 জনের ক্যাপাসিটির এই বোট, একদম সামনের সিটে বসিনি, বসলে ভিজে যাব। এই বেঞ্চি মতো যেগুলো সাইডে করা থাকে সেখানেই বসেছি, বাট সেখানেও ফার্স্টেই বসেছি। রোদ একটু লাগছে, বাট ভিউ দুর্দান্ত। এবার লাইমস্টোন কেভের জন্য আমি এক্সাইটেড। আর জারোয়া কিন্তু আসার সময় দেখতে পেয়েছি একটা গ্রুপ অফ পিপল ছিল, টিনেজ গার্লস ছিল, সব 14-15 বছরের বাচ্চা মেয়ে। তারা আবার দৌড়ে এসে গাড়ি থামাতে চাইছে কথা বলার জন্য। হয়তো আমরা কয়েক সেকেন্ডের জন্য ড্রাইভার গাড়িটা একটু স্লো করে থামিয়ে দেখেছি তাদের সাথে, তাদেরকে, আর হেসে আবার হাত নাড়ছিল, আর নানা রকম কালারফুল ফুল লাগানো তাদের মাথায়। আর কিছুটা আরও এগোনোর পর দুজন মেল জারোয়া পাশ দিয়ে পাস করে, তো ড্রাইভারের সাথে তাদেরও পরিচয় ছিল, এসে কথা বলে। এখন মানে ওনারা কিন্তু কিছু কিছু হিন্দি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, তো তারাও মোটামুটি ড্রেস পরা ছিল, আজকালকার মতো প্যান্ট পরা ছিল। সিভিলাইজেশন স্টার্ট হয়েছে। এই আপাতত লাইমস্টোন কেভে যাই। বারাটাং আসা, জারোয়া দেখা সেটা তো সার্থক, আবার লাইমস্টোন কেভে গিয়ে ওই ট্রেকটা, মানে ওই ওয়াকিংটা, ট্রেলটা এনজয় করি, আর লাইমস্টোন কেভটা দেখে কেমন লাগে সেটা সব কিছু আপনাদের শেয়ার করবো, আর পুরো যাত্রাটাও আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবো। ক্রুজটা যেটাই করে আমরা এলাম এই পর্যন্ত, আবার এ ব্যাক করছে ওই জেটির উদ্দেশ্যে।
किलोमीटर आपको 30 किलोमीटर होगा और रास्ता प्लेन रास्ता नहीं है, 4 किलोमीटर ठीक है। आप लोग इसके अंदर टाइम से वापस भी आना है, कितना टाइम है भैया बताना है। अभी 2 से 3 बोट गए हुए हैं अंदर, तो केव खाली मिलेगा आप लोगों को, ठीक है। আমরা বোট থেকে উঠলাম এই কাঠের ব্রিজটায়। এখান দিয়ে এবার 1.2 কিলোমিটার লাইমস্টোন কেভ লেখা আছে। সোজা হেঁটে যাবো, এই জঙ্গলের মধ্যে দিয়ে ওয়াকিং ট্রেল রয়েছে। গিয়ে কেভ দেখে ফিরে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। এজেড পার্সনদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কারণ চড়াই উতরাই আছে রাস্তায়। এবার দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। আর আমাদের গ্রুপে 10 জন আছে, সবাই ফিরলে তবেই বোট ছাড়বে। তো আমরা গ্রুপের সাথেই থাকার চেষ্টা করব। আর আমাদের আগে মাত্র 2-3টে বোট এসছে, তাই কেভ মোটামুটি খালি থাকার চান্সেসই বেশি। হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক, এই ট্রেলটা এনজয় করি, আপনারাও সঙ্গে থাকুন। করার জন্য এরকম ইকো হাট বানানো আছে এখানে। ট্রেলটা শুধু দেখুন, দুর্দান্ত দুর্দান্ত লোকেশন, ভীষণ নিস্তব্ধ, পুরো ঝিঁঝি ডাকছে, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। চিনি ডেন্স ফরেস্ট আছে। আমি এটার জন্য এক্সাইটেড ছিলাম, জারোয়া দেখা সাকসেসফুল হয়েছে, আর ওই রাস্তাটার তো কোনো তুলনা নেই। আর এই ওয়াকিং ট্রেলটার জন্য আমি পুরো ট্রিপ ধরে সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এই দুটোর জন্য, এই বারাটাংটার জন্য। এবার সাকসেসফুলি লাইমস্টোন কেভটা ভিজিট করি। মানে আশা করছি ফাঁকা থাকবে, ফাঁকা থাকুক, তাহলে ভিডিও ফটো সব ভালো আসবে, ভালো করে নেওয়া যাবে আর কি টাইম নিয়ে। তো দেখা যাক, যাই, আর আপনারা রোডটা এনজয় করুন। দারুণ। আর সবচেয়ে ভালো লাগছে যে আমরা সবার আগে গিয়েছি, ফাঁকা ফাঁকা। আগে যেতে হবে, তবে ভিডিওটা ঠিকঠাক পাবো একদম, কারণ শুনলাম তো কেভের ভেতরে স্পেস কম। এটা মানে অত বড় কেভ নয়, এটা একটু ছোট, তাই অনেক লোক ঢুকে গেলে খুব গ্যাদারিংস হয়ে যায়, তখন মানে ঠিকঠাকভাবে ছবি ভিডিও নেওয়া যায় না। আর এক একটা জায়গা আছে খুব স্পেস কম, যেখানে মানে একদম একজন একজন করে সাইড হয়ে পাস করতে হয়, তো বেশি গ্যাদারিং হলে সেটা এমনিও বাজে লাগে, সেই জন্য আমরা আগে আগে যাচ্ছি। এই স্পিড বোটগুলি নামিয়ে দিয়েছিল নয়দারা জেটিতে। তারপর আমরা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছে যাই লাইমস্টোন গুহার সামনে। এই গুহার ভেতরে আপনারা স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট বা পিলার সবকিছু বিশেষত্বই দেখতে পাবেন। চুনা পাথরগুলি বিভিন্ন আকৃতিতে তৈরি হওয়ার দরুন আপনারা কল্পনা করে নিতে পারবেন বিভিন্ন জন্তু জানোয়ার বা মানুষের মুখের সাথে। আমি আর বেশি কথা বলবো না, চলুন আমার ক্যামেরার মাধ্যমে এবং আপনাদের এই ফোনের স্ক্রিনের মাধ্যমে মানস ভ্রমণ করে নিন সুদূর আন্দামান নিকোবরের বারাটাং দ্বীপে অবস্থিত এই চুনা পাথরের গুহার। মাঝে মাঝে এরকম বোর্ড লাগিয়ে এখানে কি কি পাখি পাওয়া যায়, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে, এগুলো আপনারা চাইলে দাঁড়িয়ে পড়তে পারেন। আর আরেকটা যেটা খুব বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে বিভিন্ন রঙের প্রজাপতি, আর অসাধারণ সুন্দর, একদম গায়ের কাছ দিয়ে, গায়ের ওপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। দুর্দান্ত কালার প্রজাপতিগুলোর। লোকেশন দুর্দান্ত, এই যে ট্রেলটা অসাধারণ, আর কিছুটা জায়গাটা এরকম, ওই গ্যাপটা দিয়ে যেতে হবে যে যাচ্ছে। চলুন এগোনো যাক, আর আপনারা দেখতে থাকুন এই 6 ইঞ্চি স্ক্রিনে এই লাইমস্টোনটি।
এখানে আপনারা বিভিন্ন ফরমেশনও খুঁজতে পারেন, কোনোটা কোনো প্রাণীর মতো, কোনোটা পাখির মতো, বিভিন্নভাবে ন্যাচারালি বিভিন্ন স্ট্রাকচার ফর্ম হয়েছে, অপূর্ব সুন্দর। दिखने में जो वाटरफॉल जैसा होता है ना, वाटरफॉल के वो जैसे देखिए, और ठीक उनके ऊपर आप वहाँ पे देखिए, जैसे कि घरों पर लाइटिंग का झूमर डालता है, लाइटिंग झूमर झूमर के शेप पे बना दो। देखिए चलिए आगे साइड होंगे तो सब कुछ यहाँ पे आप देख सकते हो ना, यहाँ पे आपको दो तरह के स्टोन आपको देखने को मिल रहा है ना, एक ऊपर से नीचे आ रहा है और एक नीचे से ऊपर की ओर बढ़ रहा है। ऊपर वाला स्टाइलेक्टाइट है, जो नीचे है स्टाइलेक्माइट। तो बीच में आप देख सकते हो ना, बीच में आपको पूरा गायब आपको देखने ये जुड़ जाएगा बाद में, दिख रहा है ना गायब। पिलर तो होगा। क्या होता है ना, साल में ½ इंच या 1 इंच ही बढ़ पाता है साल में। हाँ तो फिर क्या होगा, कई साल के बाद ये बढ़ने के बाद ज्वाइंट हो जाएगा ना, पिलर हो तो एक जाएगा। पिलर के रूप में बन जाएगा। और यहाँ पे आपको दिख रहा होगा ना, यहाँ पे आपको पानी का बूंद भी दिख रहा है, दिख रहा है यहाँ पे पानी का बूंद। ठीक है, हाँ ठीक है, बता देते हैं। साइड पे आप यहाँ पे देखोगे ना, तो यहाँ पे आपको 3 नोज के शेप पे बना हुआ देखने को मिलेगा। 3 नोज देखिए, चलिए आगे आइए। फिर देखिए यहाँ पर आपको रिवर्स लोटस के शेप पे बना हुआ देखने को मिलेगा, लोटस उल्टा रिवर्स लोटस, ये वाला देख लिए ना। और आप यहाँ पे भी देख सकते हो, गणेश जी का जो मूर्ति होता है ना, एक यहाँ पर भी बना हुआ है, ये वाला देख लिए ना। चलिए आगे आइए। और यहाँ पे देखिए, एलिफेंट के शेप पे बना हुआ है वाला, देख लिए ना। और ठीक है, आप वहाँ पे देखिए ऊपर जहाँ पे लाइट का फोकस पड़ रहा है ना, वहाँ पे देखिए क्रोकोडाइल का जो हेड होता है ना, क्रोकोडाइल के हेड के शेप पे बना हुआ है। देखिए पंजा, पंजा होता है, शेर का पंजा, चिंगम वाला इस शेप पे बना हुआ है। यहाँ पे आपको देखने को मिल रहा है ना, यहाँ पे आपको डिफरेंट प्रकार देखने को मिल रहा है ना, ब्राउन पे या तो फिर गोल्डन। जो आप बाहर में ब्लैक और व्हाइट देखिए ना, तो यहाँ पे ब्राउन पे स्टोन देखने को मिल रहा है ना, तो वहाँ पर भी देख सकते हो ना, वहाँ पर भी एक हॉल है, ठीक है। तो बारिश के वक्त ना मैडम वहाँ से देखिए हनुमान जी का गदा यहाँ पे छोड़ के गए। चलिए आगे दिख रहा है ना, बहुत ही ज्यादा व्हाइट दिख रहा है, तो सर यहाँ पे न्यू फॉर्मेशन हुआ है, नया बना हुआ है, ये वाला आइए सामने आइए। तो इसे सामने का जो भी पत्थर है वो टूट के नैरो हो गया, तो इसलिए यहाँ पे बंद करके रखे हुए हैं, बाई चांस की बात अगर पत्थर वगैरह लटका हुआ है, ठीक है। और यहाँ पे हम लास्ट देखेंगे, जो बेबी एलिफेंट का हेड होता है ना, बेबी एलिफेंट का हेड के शेप पे बना हुआ सर हो गया आप लोग ना? हाँ ठीक है। আর মোটামুটি ফাঁকা ছিল, তাই অসাধারণ দেখতে পেয়েছি, দারুণ এক্সপিরিয়েন্স। বলো একটু কেমন লাগলো? দারুণ, দুর্দান্ত। সবাই যাচ্ছে, আর এখান থেকে সাইডে এসে এখানে টয়লেটসও রয়েছে, আপনারা ইউজ করতে পারেন, আর এটা কিন্তু ফ্রি। আশপাশে এরকম ছোটোখাটো কিছু বাড়িঘর রয়েছে, গ্রাম এটা একটা। লোকেশন দুর্দান্ত, নিরিবিলি শান্ত। জল খেতে বসলাম, 30 টাকা পার গ্লাস। এরকম 4-5টা স্টল এখানে আছে, যেখান থেকে আপনারা লেবুর জল খেতে পারেন। আবার ওই 1.5 কিলোমিটার ট্রেলটা চলে আমাদের যেখানে বোট ছেড়ে দিয়েছিল সেখানে চলে এসেছি, বোটে উঠেও গেছি। আবার এখান থেকে সেম ওই জেটিতে ফিরে যাব। দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চারাস ট্রেলে ওয়াক করে এলাম এতক্ষণ,
দারুণ জিনিস একটা এক্সপিরিয়েন্স করলাম। এবার একটু গরম লাগছে কারণ রোদের তেজটা বাড়ছে যত বেলা বাড়ছে। এখন 10:20 বাজে। আমরা মোটামুটি খুব সম্ভবত 9টার পর শুরু করেছিলাম। আমাদের 1.5 ঘন্টা, আমাদের 1 ঘন্টাও লাগেনি গিয়ে দেখে চলে আসতে। তো এজেড যারা তাদের একটু প্রবলেম হতে পারে কারণ মাঝখানে একটু চড়াই উতরাই আছে, বাদ বাকি ইট ওয়াজ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স। তো যাই, আবার একই পথে ফেরত যাব। লাইমস্টোন কেভ দেখে আমরা এগিয়ে যেতে থাকি মাড ভলক্যানো দেখার জন্য। মাড ভলক্যানো আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল না। ওখানেই আলাপ হওয়া আরেকটি পরিবার এবং আমরা দুজন, এই 7 জন মিলে আমরা একটি গাড়ি ভাড়া করে 1200 টাকার বিনিময়ে দেখে আসি মাড ভলক্যানো। একদম আমরা জাস্ট মাড ভলক্যানো দিয়ে এন্টার করছি, ঢুকছি। এখন যাচ্ছি এখান থেকে 160 মিটার্স মতো ওয়াকিং ডিস্টেন্স। আর আমাদের মাড ভলক্যানো প্ল্যানে ছিল না, বাট আমরা কেভ দেখে আসার পর এই ওনাদের ফ্যামিলির সাথে, যারা আমাদের নিউ ফ্রেন্ড বলা যায় এই ট্রিপে, ওনাদের সাথে ডিসকাস করে আমরা একটা কার হায়ার করে এখানে এসেছি। সেই গাড়িটা আমাদের ওইখানকার জেটি থেকে মাড ভলক্যানো পর্যন্ত নিয়ে আসা, আবার এখান থেকে জেটি পর্যন্ত ছেড়ে দিতে 1200 রুপিস চার্জ করছে, নন এসি গাড়ি। আর যদি এটা এসি হয় তাহলে 2000 রুপিস। তো আমরা দুটো পরিবার মিলে, মানে আমরা দুজন আর ওনারা 5 জন, 7 জন মিলে চলে এসেছি মাড ভলক্যানোটা দেখতে। কেন দেখে যাবো না, এটা অনেকটাই কাছে, 10 মিনিট হার্ডলি লাগলো। আর এটারও ওয়াকিং ট্রেলটা খুব সুন্দর। আমরা দেখে আবার ফিরে যাব, সেখান থেকে ক্রুজে করে মেন জেটিতে, তারপর সেখান থেকে আবার গাড়িতে করে সেই সেম জারোয়া রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে ফিরে যাব পোর্ট ব্লেয়ারে। ট্রেলটা কমপ্লিট করে মাড ভলক্যানোতে এসে পৌঁছলাম। এই যে এখান দিয়ে মাড উঠছে, মাঝে মাঝে বাবলস বেরোচ্ছে। খুব যে সাংঘাতিক ইরাপশন কিছু সেটা নয়, আর এই মাড কিন্তু ক্ষতিকারক কিছু নয়। আপনারা হাতে লাগাতেও পারেন, গালে মুখেও লাগাতে পারেন। হ্যাঁ, ট্যান রিমুভার, ন্যাচারাল ট্যান রিমুভার, স্কিনের জন্য ভালো। বাট এখানে ফেন্সিং দেওয়া আছে, এর ভেতরে এন্ট্রি প্রহিবিটেড, তো বাইরে থেকেই ঘুরে দেখতে হবে। আমি আপনাদের যেখান দিয়ে ইরাপশনটা হচ্ছে মাডের সেটা দেখাচ্ছি। দেখুন, এই জায়গাটায় হচ্ছে মুখটা, দেখুন জলটা কাঁপছে আর মাঝে মাঝে বাবল উঠছে। এ পাশেও রয়েছে, পেছনেও একটা রয়েছে। এখানে রিজনটা দেওয়া রয়েছে কেন মাড ভলক্যানো তৈরি হয়। 11টা টোটাল মাড ভলক্যানো এখনো অবধি ডিটেক্ট করা গেছে, তার মধ্যে 8টাই রয়েছে এখানে বারাটাঙে, আর বাকিগুলো মিডল আন্দামানে রয়েছে আর নর্থ আন্দামানে রয়েছে। তো এখানে 8টা রয়েছে। নিয়ে একটুখানি গালে লাগালাম, অ্যামেজিং এক্সপিরিয়েন্স, দুর্দান্ত। এটা কিন্তু কোনো ক্ষতিকারক নয়, নির্ভয় লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু রোদটা এখন বেড়ে গেছে তাই একটু কষ্ট হচ্ছে, নাহলে দারুণ জিনিস। আপনারা যদি কেভ দেখতে আসেন, লাইমস্টোন কেভ, আশা করি বারাটাং আসলে লাইমস্টোন কেভ অবশ্যই দেখবেন। তো সেখান থেকে একটা গাড়ি হায়ার করে নিয়ে অবশ্যই এটা ঘুরে যাবেন একবার। যদি এসি গাড়ি নাও নেন, নন এসিতে কোনো অসুবিধা নেই, কারণ আপনাকে হার্ডলি 10 থেকে 12 মিনিট ট্রাভেল করে আসতে হবে, আবার যাওয়ার সময় 10 থেকে 12 মিনিট। বারাটাং থেকে ফিরে এসে নুডলস এবং চিলি চিকেন দিয়ে লাঞ্চ সেরে রেস্ট নিয়ে নিই সেদিনকার মতো, কারণ পরের দিন ছিল ফেরার পালা। ফেরার সময় আমরা বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে প্রথমে নামি হায়দ্রাবাদে, তারপর আবার
হায়দ্রাবাদ থেকে ফ্লাইট চেঞ্জ করে আমরা এসে ল্যান্ড করি কলকাতায়। ভ্রমণের নেশা যে সব রকম নেশার চাইতেও মারাত্মক, সেটা যবে থেকে বুঝতে পেরেছিলাম তবে থেকেই ইচ্ছে ছিল একবার এই আন্দামানের মাটিতে পা রাখার। সাধারণ মধ্যবিত্তের পক্ষে আন্দামান এখনো পর্যন্ত অনেকটাই কস্টলি হওয়া সত্ত্বেও যদি বহুদিন ধরে তিলে তিলে সঞ্চয় করে আন্দামানে আসতে পারেন, তাহলে সেই স্মৃতি থেকে যাবে জীবনের শেষ দিন পর্যন্ত। আমরা মালদ্বীপ কিংবা থাইল্যান্ডের সমুদ্র নিয়ে মাতামাতি করি, কিন্তু আমাদের দেশের সমুদ্র যে সেই সকল সমুদ্রের থেকেও অনেক বেশি সুন্দর, সেগুলো কখনো কখনো আমরা ভুলে যাই। আমার এই ভিডিওগুলো করা শুধু সেগুলোই আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য। আশা করি আমাদের এই আন্দামান সফর আপনাদের ভালো লেগেছে এবং যারা পরবর্তীকালে আন্দামান ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য এই সিরিজটি খুবই হেল্পফুল হবে। আমরা যেদিন আন্দামান গেছিলাম সেদিন 37,000 ফুট ওপর থেকে সূর্যোদয় দেখেছিলাম, আর ফেরার দিন 37,000 ফুট ওপর থেকে সূর্যাস্ত দেখেছিলাম। হয়তো সমস্ত ভালো গল্পের শেষ এতটাই ভালো হয়। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।